Hello everyone. Good morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSM Polytechnic Guskora. তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সমস্ত স্টুডেন্টদের আজ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার ক্লাস 7-এর একটা টপিক নিয়ে ডিসকাস করব। প্রিভিয়াস ক্লাস 6 আপ টু ক্লাস 6 পর্যন্ত যে সমস্ত পার্টগুলো হয়েছে সাচ অ্যাজ স্কিন ইফেক্ট, Ferranti effect, string efficiency, corona loss, corona related problems, সেগুলোর ব্যাপারে কারো যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয়ে থাকে তোমরা ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ওকে, তো আজ যেটা ডিসকাস করব, যেটা ক্লাস 7-এর ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বা টিএনডি, যেটা সেটা হচ্ছে প্রক্সিমিটি ইফেক্ট। একটা ইম্পর্টেন্ট শর্ট নোট হিসেবে তোমাদের দিতে পারো এক্সামে, বা তোমাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয় যে প্রক্সিমিটি ইফেক্টটা হয়টা কি অ্যাকচুয়ালি, তাই তো। প্রক্সিমিটি ইফেক্ট না, প্রক্সিমিটি ইফেক্ট জানার জন্য প্রথমে আমরা জানতে হবে যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট কাজ করে। সেই ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্টটা কার উপর কাজ করে, যেটা হচ্ছে ইন্ডাকট্যান্স, তাই তো। এনার্জি যে স্টোর করে রাখে, সেই এনার্জি স্টোরটা কীভাবে হয়ে থাকে? ইন্ডাকট্যান্সের জন্য হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক টাইপ, এবং ক্যাপাসিটেন্সের জন্য হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক টাইপ, তাই তো। তো প্রক্সিমিটি ইফেক্টটা আমি ডেফিনেশনটা ফার্স্টে যাব। কী লেখা রয়েছে না, দিস ইজ অলসো অ্যানাদার ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট which result in the increment of the apparent resistance of the conductor due to the presence of another conductor carrying current in its vicinity. মিনস দুটো কন্ডাক্টর আছে, একটা হচ্ছে নিয়ারেস্ট কন্ডাক্টর, হচ্ছে ফার্দার মোস্ট কন্ডাক্টর। তো নিয়ারেস্ট যে কন্ডাক্টর সেটার ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট যেটা, সেটা অত্যন্ত বেশি কম্পেয়ার টু দ্য ফার্দার মোস্ট কন্ডাক্টর যেটা রয়েছে, এবং তার জন্য তার যে ইলেকট্রন যে রেজিস্টিভিটি বা ইলেকট্রনের যে রেজিস্ট্যান্সটা, সেটা হচ্ছে যথেষ্ট স্ট্রং, এবং সেটা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা অত্যন্ত ভালো হয় ইন ইটস ভিসিনিটি। দুটোর মধ্যে যে ভিসিনিটিটা পোর্শনটা রয়েছে, সেই দুটোর ভিসিনিটিটা অত্যন্ত স্ট্রঙ্গার কম্পেয়ার টু দ্য আদার কন্ডাক্টর। ওকে, এই জিনিসটাই বলতে চাইছে, দিস ইজ অলসো অ্যানাদার ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট হুইচ রেজাল্ট ইন দ্য ইনক্রিমেন্ট অফ দ্য অ্যাপারেন্ট রেজিস্ট্যান্স of the conductor due to the presence of another conductor carrying current in its vicinity. আমরা জানি যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, তো কারেন্ট ফ্লো হওয়ার জন্য দুটোর মধ্যেই একটা ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট কাজ করে, এবং সেই ইফেক্ট কাজ করার ফলে তাদের সামনের যে কন্ডাক্টর রয়েছে, নিয়ারেস্ট কন্ডাক্টরের মধ্যে রেজিস্ট্যান্সটা বেশি হওয়ার জন্য ওদের রেজিস্টিভিটিটা অত্যন্ত বেশি ইন ইটস ভিসিনিটি, ঠিক আছে। নেক্সট হচ্ছে, when two or more conductor are in proximity, their electromagnetic field interact with each other with the result that the current in each of them is redistributed such that the greater current density is concentrated in that part of the strand most remote from the interfacing conductor. যদি আমরা একের অধিক বা দুটো বা তিনটে যদি কন্ডাক্টর যদি আমরা প্রক্সিমিটি ফিল্ডের মধ্যে কাজ করে, এবং তাদের যদি ম্যাগনেটিক ফিল্ডটা ইন্টারাক্ট করে, মিনস তাদের মধ্যে যদি কলিশন সৃষ্টি হয়, ইন্টারাক্ট উইথ ইচ আদার, দেয়ারফর কী বলছে, রেজাল্ট উইথ দ্য কারেন্ট ইন ইচ অফ দেম ইজ রিডিস্ট্রিবিউটেড। মানে ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট যেটা প্রিভিয়াসলি হয়েছিল, সেটা আবার রিডিস্ট্রিবিউট হয় যদি আমি তাদের মধ্যে আবার ইন্টারাক্ট করার চেষ্টা করি বা কলিশন হওয়ার চেষ্টা করি। তাহলে কি, যদি সেক্ষেত্রে আমি ডিস্ট্রিবিউটেড যদি হয় কারেন্ট ডিস্ট্রিবিউশনটা, তাহলে গ্রেটার কারেন্ট ডেন্সিটিটা কী হচ্ছে না, কনসেন্ট্রেটেড ইন দ্যাট পার্ট অফ দ্য স্ট্র্যান্ড মোস্ট রিমোট ফ্রম দ্য ইন্টারফেসিং কন্ডাক্টর। মানে রিমোট পোর্শনের যে কন্ডাক্টর, সেটার থেকে যথেষ্ট ভালো পজিশনে আমার কারেন্ট ডেন্সিটিটা যায়, সেই যদি কারেন্ট ডিস্ট্রিবিউশনটা আমার রিডিস্ট্রিবিউটেড হয় সেক্ষেত্রে। তাহলে কী পাচ্ছি না, দেয়ারফর দ্য টু ইফেক্টস, স্কিন ইফেক্ট অ্যান্ড প্রক্সিমিটি ইফেক্ট, assume importance only for conductor size. Certain factors are to be applied to take these facts into accounts. কতগুলো ফ্যাক্টর রয়েছে, সেই ফ্যাক্টরগুলো এই দুটো ইফেক্টের জন্যই কাজ করছে, যেগুলো ডিটারমিন করছে কি না কন্ডাক্টর সাইজ আর কারেকশন কিছু ফ্যাক্টরস। স্কিন ইফেক্টটা কী বলেছিলাম না, স্কিন ইফেক্ট বলেছিলাম যে ইফ ডিসি ইজ পাসড ইন এ কন্ডাক্টর, the current density is uniform over the cross section of the conductor. If a conductor carrying AC, there is a tendency to cloud near the surface of the conductor. তো এই যে ইফেক্টটা, সেই ইফেক্টটাকে বলেছিলাম কি স্কিন ইফেক্ট। স্কিন ইফেক্টটা আমি কোন খেয়ে দেখতে পাওয়া যায়, সেটা সবসময়
আমার এসি সার্কিটের ক্ষেত্রে দেখতে পাই। কেন দেখতে পাই না, এসি সার্কিটের মধ্যে আমার ইন্ডাকটেন্সটা থাকে, ফ্রিকোয়েন্সি থাকে, কিন্তু ডিসি ক্ষেত্রে কেন দেখতে পাই না, না ডিসি ক্ষেত্রে আমরা এই জন্যই দেখতে পাই না, ডিসিতে কোনো ফ্রিকোয়েন্সি নেই, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 0, এবং এক্ষেত্রে কোনো রকম কোনো ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স দেখতে পাওয়া যায় না বা কোনো রকম কোনো অ্যাপ্লাই করা হয় না, সেই জন্য আমরা ডিসিতে স্ক্রিন টিপে দেখতে পাই না। এটা একটা শর্ট নোট বা কোশ্চেন তোমাদের এলেও আসতে পারে যে হোয়াই skin effect is not observed in DC circuit, because here frequency of the DC circuit is 0 and there is no inductance, capacitance or any other effects, therefore we are not observe the skin effect in DC circuit. Okay, তাহলে কতগুলো ফ্যাক্টর রয়েছে, এই যে কারেকশন ফ্যাক্টর দ্যাট আর অ্যাপ্লাইড টু টেক দিস অ্যাকাউন্টস, কী কী রয়েছে না, আর সাফিক্সে ডিসি, সেটা হচ্ছে আনকারেক্টেড ডিসি রেজিস্ট্যান্স অফ দ্য কোর। আচ্ছা, ওয়াই এস সেটা হচ্ছে স্কিন ইফেক্ট ফ্যাক্টর, ওয়াই পি সেটা হচ্ছে প্রক্সিমিটি ইফেক্ট ফ্যাক্টর, আর ই সেটা হচ্ছে ইফেক্টেড অর কারেক্টেড অর কি বলা যায় এটাকে ওহমিক রেজিস্ট্যান্স অফ দ্য কোর। যদি এই ফ্যাক্টরগুলো আমি ইনকর্পোরেট করি বা এই ফ্যাক্টরগুলো যদি আমি ইমপ্লিমেন্ট করি এই প্রক্সিমিটি ইফেক্ট এবং স্কিন ইফেক্ট দুটোর উপর, তাহলে সেক্ষেত্রে প্রক্সিমিটি ইফেক্টের জন্য ইকুয়েশনটা হয় দেয়ারফর আর ডিসি মিনস হচ্ছে আনকারেক্টেড ডিসি রেজিস্ট্যান্স অফ দ্য কোর ইকুয়ালস টু, এটা হচ্ছে কারেক্টেড, আর ডি মানে হচ্ছে ইফেক্টেড বা কারেক্টেড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর ডিসি ইন্টু 1 প্লাস ওয়াইএস প্লাস ওয়াইপি। ওয়াইএসটা মানে হচ্ছে কি না স্কিন ইফেক্ট ফ্যাক্টর, আর ওয়াইপিটা হচ্ছে কি প্রক্সিমিটি ইফেক্ট ফ্যাক্টর প্লাস 1, এটার হোল ব্র্যাকেট হচ্ছে আর ইন্টু ডিসি, যেটা হচ্ছে আনকারেক্টেড ডিসি রেজিস্ট্যান্স অফ দ্য কোর, আর যেটা বের করবো সেটা হচ্ছে কারেক্টেড বা ইফেক্টেড রেজিস্ট্যান্স অফ দ্য কোর, বা ওই বলতে পারো এটাকে ওহমিক রেজিস্ট্যান্স অফ দ্য কোর। তো এটা হচ্ছে আমার প্রক্সিমিটি ইফেক্ট। হোয়াট ডু মিন বাই প্রক্সিমিটি ইফেক্ট? শর্ট নোট তোমাদের এক্সামে দিতে পারে, বা এই যে ইকুয়েশনটা সেই ইকুয়েশন তোমাদের বলতে পারে যে এই ইফেক্টটা থেকে তুমি আনকারেক্টেড রেজিস্ট্যান্সটা বের করো, যেখানে আমার কারেক্টেড রেজিস্ট্যান্সটা দেওয়া থাকবে, স্ক্রিন ইফেক্টের ফ্যাক্টর দেওয়া থাকবে, প্রক্সিমিটি ইফেক্ট ফ্যাক্টর দেওয়া থাকবে, আমাকে বের করতে হবে যে কি যে আনকারেক্টেড রেজিস্ট্যান্সটা কত, আর ডিসি, এটাকেও ফাইন্ড করতে পারবে। তখন সেক্ষেত্রে এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করে আমি আর ইটা বের করবো অথবা আর ডিসিটা বের করবো, যেটা এই কোশ্চেনে দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমি সেই জিনিসটা কনভার্ট করে আমি জিনিসটা বের করার চেষ্টা করবো। এটা যদি দেওয়া থাকলো আর ইজ ইকুয়াল টু আর ডিসি ওয়াই 1 প্লাস ওয়াই এস প্লাস ওয়াইপি, যদি আমার বলে দেওয়া থাকলো যে আর ডিসিটা বের করো, তাহলে কী হবে, আর ই ডিভাইডেড বাই এই জিনিসটা হয়ে যাবে 1 প্লাস ওয়াই এস প্লাস ওয়াইপি। সেক্ষেত্রে আমি যদি ভ্যালুগুলো পুট করি তাহলে সেক্ষেত্রে আমি আর ডিসিটা পেয়ে যাবো, সিম্পল জিনিস, কোনো ব্যাপার নেই। তো এটা হচ্ছে আমার প্রক্সিমিটি ইফেক্ট ফর শর্ট নোট ইন ইউর সেমিস্টার এক্সাম। ওকে, নেক্সট আজ তোমাদের একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করবো। অ্যাকচুয়ালি ক্লাস 7 এবং ক্লাস 8 এই দুটো টপিকেই হচ্ছে যথেষ্ট স্ট্রঙ্গার টপিক, বা যে বলতে পারো খুব ইমপ্লিমেন্ট করার জন্য খুব প্রয়োজন। সেটা হচ্ছে কি না ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন পাওয়ারে ক্লাস 8, সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলস। ঠিক আছে, এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট তোমাদের সেমিস্টার এক্সামের জন্য বা তোমাদের জেনে রাখার জন্য ফর গ্যাদার নলেজ। কী বলেছেন না আন্ডারগ্রাউন্ড কেবলস। আন্ডারগ্রাউন্ড কেবলস তোমার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেক্ষেত্রে আমরা প্রথমেই যাব ক্লাসিফিকেশন অফ আন্ডারগ্রাউন্ড কেবলস, কী কী ধরনের আন্ডারগ্রাউন্ড কেবলসকে আমি ডিভাইড করছি। তো অ্যাকর্ডিং টু দ্য ভোল্টেজ লেভেল ইউজি কেবলস মিনস আন্ডারগ্রাউন্ড কেবলস ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ফলোস। কী কী ডিভিশনে আমি ডিভাইড করব, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে লো টেনশন কেবল আপ টু 1000 ভোল্ট, একটা হচ্ছে হাই টেনশন কেবল, সেটা হচ্ছে আপ টু 11000 মিনস এটা হচ্ছে 1 কেভি, এটা হচ্ছে 11 কেভি, আপ টু 11000 মিনস 11 কেভি। সুপার টেনশন কেবল ইট ইজ আপ টু ফ্রম 22,000 টু 33 ভোল্ট, 30,000 ভোল্ট, বা 22 কিলো ভোল্ট থেকে 33 কিলো বলতে পারো। এক্সট্রা হাই টেনশন কেবল ফ্রম 33 কিলো ভোল্ট টু 66 কিলো ভোল্ট। আরেকটা হচ্ছে এক্সট্রা সুপার ভোল্টেজ কেবল বিয়ন্ড 132 কিলো ভোল্ট, এটা হচ্ছে আমার এক্সট্রা সুপার ভোল্টেজ কেবল। এটা হচ্ছে ইউজি কেবলের আমার ক্লাসিফিকেশন। তাহলে কী কী হলো, লো টেনশন কেবল, হাই টেনশন কেবল, সুপার টেনশন কেবল, এক্সট্রা হাই টেনশন কেবল আর এক্সট্রা সুপার ভোল্টেজ কেবল। এটা হচ্ছে ভোল্টেজের গ্রেডিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে না কনস্ট্রাকশন অফ আন্ডারগ্রাউন্ড কেবল। এই আন্ডারগ্রাউন্ড কেবলটা তোমাদের ভালোভাবে জানার জন্য তোমরা একটা বুক ফলো করবে, সেটা হচ্ছে কি না বিকে ম্যাথ আর পাওয়ার সিস্টেমের যে বইটা, সেই বইটা তোমরা ফলো করবে। আমি জাস্ট একটু এক্সাম মানে ইম্পর্টেন্স বা নেসেসারিটি যেটা কী, মানে নেসেসারিটা কী এই জিনিসটা বলে দিচ্ছি। এটা একটা আন্ডারগ্রাউন্ড কেবল তোমরা বুঝতে পারবে, 3 কোর কেবল, তিনটে আমার কন্ডাক্টর তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কন্ডাক্টর, এটা একটা। আচ্ছা, এটা এই পার্টগুলো হচ্ছে কি পেপারের যে ইনস্টলেশন করা থাকে সেই ইনস্টলেশনগুলো এটা। আচ্ছা, এটা হচ্ছে ফিলার। আচ্ছা, এটা হচ্ছে লেড শীট বা সিদ,
এটা হচ্ছে বেডিং, এটা হচ্ছে আর্মারিং এবং এটা হচ্ছে সার্ভিং। দ্য ডেসক্রিপশন অফ দ্য পার্ট ফলো বিকে মেহতা পাওয়ার সিস্টেম। এই পাওয়ার সিস্টেম বুকটা ফলো করবে, সেক্ষেত্রে যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে ডিরেক্টলি কোশ্চেন করবে। কিন্তু এই পুরো পার্টটা হচ্ছে কনস্ট্রাকশন অফ আন্ডারগ্রাউন্ড কেবল। এটা তোমার সেমিস্টার এক্সামে কোশ্চেন দিতে পারে যে ডেসক্রাইব দ্য কনস্ট্রাকশন অফ আন্ডারগ্রাউন্ড কেবল। সেক্ষেত্রে তোমাদের এই প্রত্যেকটা পার্ট মিনস কন্ডাক্টর, পেপার, ইনসুলেশন, লেড সিট বা সিট যেটা, বেডিং, আর্মারিং, সার্ভিং, একটা জিনিস বলে রাখবো, এই সমস্ত কিছু পার্টগুলো না, এই সমস্ত পার্টগুলো আমার একটা ইউজি কেবল বা শুধু কেবল বলতে পারো, সেই কেবলটাকে মেকানিক্যাল ইঞ্জুরি বা যে কোনো ধরনের ড্যামেজ থেকে প্রোটেক্ট করার জন্য এই এক একটা করে পার্ট দেওয়া থাকে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি না, এই যে যেটা বলছে কেবল, সেই কেবল আমরা কাকে বলে, কেবলের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কী, সেই কেবলের ডেফিনেশন হিসেবে তোমরাকে বলতে পারি যে না, কী বলতে পারি না, এ ওয়্যার উইথাউট ইনসুলেশন ইজ কল্ড ওয়্যার। একটা অনেকগুলো তার রয়েছে, ওয়্যার রয়েছে, সেগুলো যদি বিনা ইনসুলেশন করে থাকে তাহলে সেগুলো হচ্ছে ওয়্যার, আর কেবল উইথ ইনসুলেশন তাহলে সেটা বলছে কি কেবল। ঠিক আছে, এটা হচ্ছে ওয়্যার আর কেবল ডিফারেন্স। আর এগুলো হচ্ছে একটা করে পার্ট ফর কনস্ট্রাকশন অফ আন্ডারগ্রাউন্ড কেবলস। এগুলো হচ্ছে পার্ট, এটা হচ্ছে পেপার ইনসুলেশন, এটা লেদ সিট, এটা বেডিং, আর্মারিং, এটা সার্ভিং। ওকে, নেক্সট কিছু ডেসক্রিপশন রয়েছে তোমাদের আন্ডারগ্রাউন্ড কেবলসের, যেগুলো তোমাদের সেমিস্টার এক্সামে আসে। অ্যাকচুয়ালি ডেসক্রিপশন অফ আন্ডারগ্রাউন্ড কেবলস, কী কী কেবল রয়েছে না, পিভিসি কেবল রয়েছে প্রথমে। ফুল ফর্ম ইজ পলিভিনাইল ক্লোরাইড কেবল ফর্ম বাই পলিমারাইজেশন অফ অ্যাসিটিলিন অ্যান্ড প্লাস্টিসাইজার। এই দুটো পলিমারাইজেশন করে আমি এই পিভিসি কেবলটা পাচ্ছি, পলিমারাইজেশন অফ অ্যাসিটিলিন অ্যান্ড প্লাস্টিসাইজার। কী কী প্রপার্টি রয়েছে না, গুড ইনসুলেশন রেজিস্ট্যান্স, গুড ডাইলেকট্রিক স্ট্রেংথ, গুড মেকানিক্যাল স্ট্রেংথ, ইনার টু অ্যাসিড অ্যান্ড অ্যালকালি, অ্যান্ড এলাস্টিসিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি আর ভেরি গুড। কিছু ড্রব্যাকসও রয়েছে, যেমন একটাই, ফর হায়ার ভোল্টেজেস ইট ইজ নট ইউজড। আমরা জানি যে পিভিসি কেবল একটা ছোট্ট ধরনের পার্ট, এবং সেই পিভিসি কেবলটা ইউজ করার জন্য লার্জ ভোল্টেজ আমরা ইউজ করতে পারি না। যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। কী কী রয়েছে, গুড ইনসুলেশন রেজিস্ট্যান্স, ইলেকট্রিক স্ট্রেংথ খুব ভালো, মেকানিক্যাল স্ট্রেংথও খুব ভালো, ইনার টু অ্যাসিড অ্যালকালি থেকে আমি ইউজ করে প্রোটেক্ট করে, ফ্লেক্সিবিলিটি আর রিলায়েবিলিটি যথেষ্ট ভালো, এবং সেক্ষেত্রে এলাস্টিসিটিও খুব ভালো। এটা হচ্ছে আমার পিভিসি কেবল, ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট হচ্ছে এফআরএলএস, ফুল ফর্ম হচ্ছে ফায়ার রিটার্ডেন্ট লো স্মোক কেবল। কী বলছে না, পিভিসি সিথ পাওয়ার কন্ট্রোল কেবল ক্যান বি hazardous when exposed to fire from an external source. In addition to the fire spreading rapidly, the black smoke generated lowers the visibility, hardening firefighting and rescue operation. And this smoke is also very toxic. Acidic fumes released from the fire, and it is very corrosive and several damage to sensitive electrical and electronics equipments. To overcome but to avoid the above problems, FRLS cable have been proposed but produced. PVC and other compound are mixed to make the special type of insulation. Okay, all above are the following properties. কিছু প্রপার্টিস রয়েছে, সেই প্রপার্টিসগুলো আমি জানতে হবে। তাহলে ব্যাপারটা কী হচ্ছে না, পিভিসি কেবল যেটা আছে, সেই পিভিসি পাওয়ার কেবলগুলো যথেষ্ট হচ্ছে হ্যাজার্ডাস। যখন এগুলো কোনো ফায়ারের সংস্পর্শে আসে তখন একটা কালো ধোঁয়ার আকারে সেই পার্টগুলো ছড়িয়ে পড়ে, এবং সেক্ষেত্রে ড্যামেজ হওয়ার পসিবিলিটি যথেষ্ট স্ট্রঙ্গার। কী হয় ব্যাপারটা না, ব্ল্যাক স্মোক জেনারেটেড টুয়ার্ডস দ্য ভিজিবিলিটি, দেখতে পাওয়া যায় না, হার্ডনিং ফায়ার ফাইটিং, রেস্কিউ অপারেশন, অ্যান্ড স্মোক ইজ ভেরি টক্সিক। যে ধোঁয়াটা বেরোয় যথেষ্ট টক্সিক মেটেরিয়াল, এবং এই ধোঁয়াটা এবং সেই অ্যাসিডিক ফিউম যেটা বেরোয় সেটা যথেষ্ট, এবং যে ফায়ারটা যেটা বেরোচ্ছে সেই ফায়ারটা যথেষ্ট করসিভ এবং সেভারাল ড্যামেজ টু সেন্সিটিভ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। সেক্ষেত্রে এই ড্যামেজটাকে প্রোটেক্ট করার জন্য বা এই অ্যাসিডিক ফিউমটাকে রিলিজ থেকে রক্ষা করার জন্য আমরা এই এফআরএলএস কেবলটা ইউজ করি। এর কিছু প্রপার্টিজ রয়েছে সেগুলো আমরা জানবো। নেক্সট কী কী রয়েছে না, হাই টেম্পারেচার ইন্ডেক্স দ্যাট ইজ 250 ডিগ্রি সেলসিয়াস অ্যাজ এগেনস্ট জেনারেল পারপাস পিভিসি কেবল, হাই রেজিস্ট্যান্স টু ফ্লেম প্রোপাগেশন, হাই রেজিস্ট্যান্স টু ইগনিশন, low smoke emission thereby not obstructing visibility, low emission of acidic fumes, reducing corrosion, low toxic gas generation, আর critical oxygen index much greater than PVC general purpose। এগুলো হচ্ছে আমার এফআরএলএস কেবলের বিভিন্ন ধরনের প্রপার্টিস। টেম্পারেচারটা আমি যথেষ্ট ভালো পাবো 250 ডিগ্রি সেলসিয়াস, এটি হাই রেজিস্ট্যান্সটা খুব ভালো, রেজিস্ট্যান্সটা আমার ইগনিশন থেকে প্রোটেক্ট করবে, এর মধ্যে কোনো স্মোক জেনারেট হয় না,
যেমন সেক্ষেত্রে অবস্ট্রাক্টিং বা দেখার যে প্রবণতা সেটাও কোনো রকম কোনো ডিস্টারবেন্স করে না। আচ্ছা, লো এমিশন অ্যাসিডিক ফিল্মস জেনারেট করে না, করোশনটাকে রিডিউস করে, টক্সিক গ্যাস জেনারেশন হয় না। আচ্ছা, আর ক্রিটিক্যাল অক্সিজেন বা অক্সিজেনের যে ফ্লোটা সেটা যথেষ্ট পসিবিলিটি রাখে। অ্যাপ্লিকেশন কী কী না, পাওয়ার স্টেশন বা বিভিন্ন ধরনের ফ্যাক্টরিজে আমরা এই ধরনের কেবল ইউজ করে থাকি। পাবলিক প্রেমিসেস লাইক হসপিটাল, মাল্টি স্টোরেড বিল্ডিং, সুপার মার্কেট, থিয়েটার, সিনেমাস, এয়ারপোর্ট, হোয়ার দেয়ার ইজ অলওয়েজ এ লার্জ কনসেন্ট্রেশন অফ মুভমেন্ট অফ পিপল, এক্ষেত্রে আমরা এই ধরনের কেবলগুলো আমরা ইউজ করে থাকি। পাওয়ার স্টেশন বা মেনলি ফ্যাক্টরিতে মেনলি জেনারেলি ইউজ হয়। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে কি এক্সএলপিই কেবল, যেটা ফুল ফর্ম হচ্ছে কি না ক্রস লিঙ্কড পলিইথিলিন কেবল। কীভাবে পাচ্ছি না, এক্সএলপিই কেবল ইজ এ হাইড্রোকার্বন থার্মোপ্লাস্টিক ইনসুলেটিং মেটেরিয়াল, ইটস মলিকিউলার চেন ইজ ড্যাশ। আমার 3টে কার্বনের বন্ড রয়েছে, তার মধ্যে CH2 একটা করে হাইফেন রয়েছে এবং সেটাকে বলছি আমরা N দিয়ে ডিনোট করছি আপ টু। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্সএলপি ক্রস লিঙ্কড পলিইথিলিন কেবল। এর মধ্যে কিছু অ্যাডভান্টেজ, কিছু প্রপার্টিজ রয়েছে, আমরা সেগুলো নেক্সট ক্লাসে ডিসকাস করবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের টুডেজ ক্লাস এবং টুডেজ টপিক ফর ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। তোমাদের ফার্দার কোনো এই রিলেটেড কোনো কোশ্চেন রাইজ হলে তোমরা আমাকে অবশ্যই কোশ্চেন করবে। আর অবশ্যই সুস্থ থেকো, ভালো থাকো, পড়াশোনা চালিয়ে যাও, কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ।